বিশ্বকাপেই দেখবেন যে ছোট দলগুলো বড় দলকে হারিয়ে দেয়, এই ধরনের অঘটন ঘটতে পারে। ভারত এমন একটা দল কোনো জায়গায় আসলে কি উইকনেস দেখতে পারবে না। ভিউয়ার্স, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের প্রোগ্রাম ক্রিক টক, এবং আমি রয়েছে আপনাদের সাথে পিয়া জান্নাতুল, এবং আমাদের সাথে রয়েছেন আজকে আইসিসির প্যানেল আম্পায়ার সাথীরা জাকির জেসি, এবং আজকে রয়েছেন আমাদের সাথে স্পোর্টস জার্নালিস্ট MM কায়সার। কেমন আছেন? জি ভালো। জেসি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি জেসি, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে সবসময় বলি লেডিস ফার্স্ট, এবং আজকে কিছুক্ষণের মধ্যে যে ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের খেলা রয়েছে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। বাট সবার আগে জানতে চাই আজকের ভেন্যু নিয়ে এবং আজকের পিচটা কীরকম সেটা নিয়ে শুরু করতে চাই। আমরা জানি যে নিউ ইয়র্কে খেলা হবে আজকে। এর আগের খেলা যেটা হয়েছিল সেটা কিন্তু একেবারে লো স্কোরিং ম্যাচ ছিল, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কা 77 রানে অল আউট হয়ে গেছে, এবং সেটাকে চেজ করতে গিয়েও সাউথ আফ্রিকার অলমোস্ট 17 ওভার খেলতে হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে উইকেটটা খুব বেশি ব্যাটিং ফ্রেন্ডলি কিনা তাও না। আবার আরেকটা ব্যাপার রয়েছে, ঠিক এই মাঠেই তো ইন্ডিয়া বাংলাদেশের সাথে প্র্যাকটিস ম্যাচটা খেলেছে এবং সেখানে 180 করেছে। সেখানে কিন্তু ইন্ডিয়া ঠিকই রান করেছে এবং বাংলাদেশ স্ট্রাগল করে তারপরে 120+ রান করেছে। সেটা হিসেব করলে মনে হচ্ছে যে উইকেটটা একটা মিশ্র ধরনের প্রতিক্রিয়া মানে বিহেভ করতে পারে আজকে। সেখান থেকে বলতে চাই যে ইন্ডিয়া যে খুব ভালো খেলেছে কায়সার ভাই, এখানে অনেক রান করেছে, সেখান থেকে কি আপনার মনে হয় যে ইন্ডিয়া এই কন্ডিশন সম্পর্কে, মাঠ সম্পর্কে অনেক বেটার জানে? অ্যাডাপ্টেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু উইন দ্য ম্যাচ। আপনি যেমন উইকেটই থাকুক না কেন বা যেমন কন্ডিশনে থাকুক না কেন, দু প্রতিপক্ষের মধ্যে যে প্রতিপক্ষ সেই কন্ডিশন সম্পর্কে একটু অ্যাডাপ্টেশনটা ভালো করতে পারবে বা এবং বুঝে নিতে পারবে, মানিয়ে নেওয়ার অভ্যাসটা যার দ্রুত করতে পারবে, সে কিন্তু T20 ম্যাচে দেখবেন আপনি নিয়ন্ত্রণটা তার হাতে থাকে। আর আমি সবসময় কিন্তু একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে আপনাকে ম্যাচের নিয়ন্ত্রণটা রাখতে হবে আপনার হাতে। সেটা যদি যে রাখতে পারবে সে কিন্তু এগিয়ে যাবে। আর একটু আগে জেসি যেটি বলছিলেন সেটার সাথে আমি একমত যে আপনি এই উইকেটটা, ড্রপ ইন উইকেট, তো এই উইকেটটা এখন পর্যন্ত একটা রহস্য হয়ে রয়েছে। এই উইকেট আসলে পেসারদের পক্ষে যাচ্ছে নাকি স্পিনারদের পক্ষে যাচ্ছে নাকি ব্যাটসম্যানরা এখান থেকে ভালো সুবিধা পাচ্ছেন, এখন পর্যন্ত কিন্তু আনডিসাইডেড একটা রহস্য হয়ে রয়েছে। সো আমার মনে হচ্ছে যে আরও কয়েকটা ম্যাচ যাওয়ার পরে আপনি এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারেন। তবে এখন পর্যন্ত যদি আপনি আমাকে বলতে বলেন তাহলে আমি বলবো যে এই উইকেটে আপনাকে রান করতে হলে শুরু থেকে গিয়েই আপনি কিন্তু যে একদম স্ট্রেট ব্যাটে খেলবেন, ছক্কা হাঁকিয়ে দিবেন, সেটা কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে। সো আগে দেখে নিয়ে একটু উইকেটে সেট হয়ে নিয়ে তারপর কিন্তু রান করতে হবে। ভারতের যে কথাটা বলছিলেন উনি, যে আপনি বাংলাদেশের বিরুদ্ধে যে 182 রান করেছে তারা প্র্যাকটিস ম্যাচে একটা, সেখানে কিন্তু ভারতের শুরুটা কিন্তু একটু আপনার নিরাপদ ভঙ্গিতে ছিল, শেষের দিকে তারা কিন্তু একটু এক্সিলারেট করেছিল। সো আমার মনে হচ্ছে যে ভারত আজকেও সেরকমই একটা নিরাপদ ক্রিকেট বেছে নেবে। আজকে তো বলে বিরাট কোহলি তিনি খেলবেন, এবং জেসি কি বলবেন আপনি যে বিরাট কোহলি খেলবে এবং তাকে আইরিশরা কতখানি চ্যালেঞ্জের তার জন্য মুখোমুখি হতে যা পারে? বিরাট কোহলি ওয়ার্ল্ডের সেরা ব্যাটার ডেফিনেটলি রিসেন্ট ডেজ, এবং লাস্ট IPL-এও কিন্তু তিনি সবথেকে বেশি রান করেছিলেন। সো সেটা সবাই ডেফিনেটলি মাথায় রাখবেন। এবং বিরাট কোহলি এমন একজন প্লেয়ার, তিনি কনসিস্টেন্ট রান করেন, এবং যেহেতু রানের মধ্যে আছেন কনফিডেন্স লেভেলটা তার ডেফিনেটলি খুবই ভালো আছে। এবং বিরাট কোহলিকে সবাই দেখে শুনেই বোলিং করতে চাইবেন। তবে বিরাট কোহলি এমন একজন প্লেয়ার, কায়সার ভাই যেটা বললেন যে বিরাট কোহলি কিন্তু এসেই মানে 4-6-এর দিকে যান না। বিরাট কোহলি নিচে গ্রাউন্ডে খেলতে পছন্দ করেন এবং প্রপার ক্রিকেটিং শট খেলতে পছন্দ করেন, যেটা এই উইকেটের সব থেকে বেশি দরকার। অনেক ব্যাটার আছেন যে এসে হয়তো বা হার্ড হিটার ব্যাটার যারা আছেন যে 4-6-এর উপর বেশি রান করেন, বাট বিরাট কোহলি প্রথম দিকে একটু সময় নেন সেট হতে এবং গ্রাউন্ডের শট বেশি খেলেন। যে কোনো নতুন উইকেটে যেটার চরিত্র আপনি আগে থেকে জানেন না, সেটা হয়তো বা বোলিং ফ্রেন্ডলি কিনা ব্যাটিং ফ্রেন্ডলি আপনি জানেন না, সেখানে সব থেকে সেফ ক্রিকেট হচ্ছে আপনি নিচে খেলেন, 1 রান নেন, 2 রান নেন, সেটা নিয়ে আপনার ইনিংসটা একটু বিল্ড আপ করেন। T20-তে তো খুব বেশি সময় নেই সেট হবার, তারপরও আপনি 1 ওভার 2 ওভার কিন্তু নিতেই পারেন নিজেরা সেট হওয়ার জন্য। এবং যদি বিরাট কোহলিকে পাওয়ার প্লের মধ্যে আসতে হয় তাহলে তো কিন্তু তিনি গ্রাউন্ডেই গ্যাপগুলো কাজে লাগাতে পারবেন। যদিও সুযোগ হয়তো বা খুবই কম আছে, কারণ ভারতীয় ওপেনাররাও খুব ভালো শেপে রয়েছেন, বাট বিরাট কোহলি যেই দলে আছে সেই দলের স্ট্রেংথ বিরাট কোহলি রয়েছেন, রোহিত শর্মা রয়েছেন এবং ওয়ার্ল্ডের বড় বড় ব্যাটাররা সেখানে রয়েছে। অ্যাবসলিউটলি। এবং পুরা ইন্ডিয়ান টিমে এত ভালো ভালো পেসার রয়েছে, তো সেখান থেকে আইরিশদের কি পুরা মোকাবেলা, আইরিশদের তাদেরকে মোকাবেলা করাটাকে, এই পেসারদের মোকাবেলা করাটাকে বেশি কঠিন হয়ে গেল প্রথম দিকে? একেবারে একটু টাফ চ্যালেঞ্জ তো অবশ্যই, কারণটা হলো যে ভারত এই টুর্নামেন্ট কিন্তু জিততে এসেছে, চ্যাম্পিয়ন হতে এসেছে। আইরিশদের স্বপ্ন যদি আপনি জিজ্ঞেস করেন, তারা কিন্তু এই বিশ্বকাপ জিততে এসেছে সেটা কিন্তু কেউ বলবে না। সো তারাও বাস্তববাদী, তারা জানে যে ভারত তাদের সামনে কতখানি চ্যালেঞ্জের একটা দল হতে পারে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ভারত আজকের এই ম্যাচে তারা যেভাবে পুরো মানে বিশ্বকাপ মিশনটা শুরু করতে চাচ্ছে এবং যেভাবে তারা করতে চাইবে সেই অনুযায়ী তারা কিন্তু আজকে খেলবে। আর জেসি যেটি বলছিলেন যে আপনি বিরাট কোহলির জায়গাটা আপনি দেখবেন যে আপনি যখনই প্র্যাকটিস ম্যাচ খেলবেন, প্র্যাকটিস ম্যাচ কিন্তু আপনি যে ধরনের মানে আপনার দল সাজান আপনি বা একাদশ গড়েন, সেটা কিন্তু আপনি মূল ম্যাচে অনেক সময় নাও করতে পারে। সো আমার কাছে মনে
হচ্ছে যে ভারত এই জিনিসটা একটু রহস্যই রাখবে। এবং আজকের ম্যাচে আমি মোটেও অবাক হব না যদি রোহিত শর্মার সাথে ব্যাটিং ওপেন করেন বিরাট কোহলি নিজেই। অ্যাবসলিউটলি। এর কারণটা হলো যে আপনি বিরাট কোহলি কিন্তু আপনার আইপিএলে প্রচুর সবগুলো ম্যাচে কিন্তু ওপেন করেছেন, এবং বিরাট কোহলি যখন আপনি ওপেন করেন বিরাট কোহলি কিন্তু আপনার এবং সফল হয়েছেন। এবং জয়সওয়াল যে খেলছেন আপনি ইসের জায়গায় ওপেনার হিসাবে, জয়সওয়ালের কিন্তু আপনার আইপিএলে তেমন ভালো কিন্তু পারফরমেন্স ছিল না। সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আজকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই দুজনই কিন্তু আপনার ওপেন করবেন, এবং তারপরে আসবেন খুব সম্ভবত সূর্যকুমার যাদব এবং শিবম দুবে। সো এই যে চারজন ব্যাটসম্যানের নাম বললাম আমি, এই চারজন ব্যাটসম্যানকে আপনি চ্যালেঞ্জের কথা বলছিলেন আইরিশের, এই আইরিশ যদি এই ম্যাচে কোনো চ্যালেঞ্জ তৈরি করতে চায়, যদি ভারত আগে ব্যাটিং করে, তাহলে এই চারজন ব্যাটসম্যানের নাম বললাম, এই চারজন ব্যাটসম্যানকে খুব দ্রুত ফেরাতে হবে, এবং সেটা আইরিশ জানে যে অনেক কঠিন কাজ। অ্যাবসলুটলি। এবং যে সঞ্জয় মাঞ্জরেকর তিনি বলেছেন যে আজকের এই ম্যাচের জন্য দরকার ছিল না বিরাট কোহলিকেও দরকার নাই, রোহিত শর্মাকেও দরকার নাই, বরঞ্চ তরুণদেরকে একটু সুযোগ করে দিলে বেটার হতো। আপনি কি এর সাথে একমত? আমি একমত নয়, কারণ দেখেন বিশ্বকাপ সেটা যেই দলই হোক না কেন, বরঞ্চ বিশ্বকাপেই দেখবেন যে ছোট দলগুলো বড় দলকে হারিয়ে দেয়, এই ধরনের অঘটন ঘটতে পারে। এবং প্রথম ম্যাচ থেকেই কিন্তু রান রেটেরও একটা ব্যাপার রয়েছে, কারণ প্রত্যেকটা গ্রুপেই 3টা থেকে 4টা দল, বিশেষ করে 3টা দল মোটামুটি একটা স্ট্রং জায়গায় রয়েছে, তাদের থেকে 2টো দল যাবে। আমি বাকি 2টো দল বাদই দিলাম, সেখানে 3টা দল কিন্তু প্রত্যেকটা গ্রুপে খুবই স্ট্রং। সেটা যদি হিসেব করে প্রথম ম্যাচ থেকে ম্যাচ জিততে হবে, রান রেটটাকেও মাথায় রাখতে হবে সবার, এবং ভালোভাবে যেন ম্যাচটা জিতে। কারণ শুরুর দিকে যেই ম্যাচগুলো থাকে একটু তুলনামূলকভাবে উইকার দল, সেখানে কিন্তু প্লেয়াররা একটা সুযোগ পায়, একে তো খেলতে পারেন এবং সাথে সাথে যেন তাদের পারফরমেন্সটা, আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেন। আপনি ভারতে আইপিএলে কত ভালো খেলে এসেছেন সেটা কিন্তু এখানে একেবারেই ম্যাটার করে না। আপনার নতুন উইকেটের সাথে আপনার খাপ খাইয়ে নেওয়ার একটা ব্যাপার রয়েছে, এবং বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে কেউ যদি ভালো ফর্মে চলে আসে তাহলে নিশ্চিত বলা যায় যে পরের ম্যাচগুলো তিনি দারুণ খেলবেন। সো এইটাই সবথেকে বড় সুযোগ, যখন ছোট দলের সাথে প্রথম ম্যাচগুলো হয় তখনই কিন্তু বড় বড় দলগুলো চান যে তাদের প্লেইং ইলেভেনটা গুছিয়ে নিতে, ব্যাটিং অর্ডারটা গুছিয়ে নিতে, এবং সাথে সাথে প্লেয়াররা ফর্মে আসতে। অ্যাবসলুটলি। এবং আমরা ফিরে আসবো আমাদের আজকে যে কিছুক্ষণের পরে খেলা রয়েছে আইরিশ এবং ভারতের, বাট তার আগে একটু গতকাল খেলা নিয়ে ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই, নেদারল্যান্ডস এবং নেপালের। কি বলতে চান, কেমন লাগলো? একটা লো স্কোরিং ম্যাচ ছিল, এবং নেপাল শুরুটা একটু ভালো করেছিল, কিন্তু আপনি এই ধরনের ম্যাচে আপনাকে জিততে হলে স্কোরবোর্ডে একটু ভালো সঞ্চয় করতে হবে, কিন্তু সেই রানটুকু তারা করতে পারেনি। এবং মাঝখানে তারা অনেক বেশি উইকেট হারিয়ে ফেলেছিল দেখেই আপনি তাদের শুরুটা আর কাজে লাগেনি। এবং নেদারল্যান্ডস, আমার কাছে তো মনে হচ্ছে যে নেদারল্যান্ডস খুব সহজেই একটা ম্যাচটা জিতে নিয়েছে। নেদারল্যান্ডস এই ম্যাচে আপনার ফেভারিট হিসেবে খেলেছিল। আয়ারল্যান্ড কি নেক্সট পর্বে কোয়ালিফাই হওয়ার তাদের সম্ভাবনা কতখানি রয়েছে বলে মনে করছেন? দেখেন, ইনিশিয়ালি প্রত্যেকটা গ্রুপে সবার একটাই টার্গেট, টপ 8-এ যাওয়া। তারপরে তারা পরবর্তীতে সেমিফাইনাল, ফাইনাল এক একটা করে টার্গেট সেট করবে, বাট ইনিশিয়ালি সবার একই কিন্তু টার্গেট নিয়ে খেলতে নেমেছে। এবং সেখানে আয়ারল্যান্ডেরও কিন্তু সমান সমান সুযোগ রয়েছে, যেটা বারবারই বলছিলাম যে প্রত্যেকটা গ্রুপে এরকম কিছু দল রয়েছে যারা প্রত্যেকটা টিমের সাথে লড়াই করতে পারবেন। বাংলাদেশের গ্রুপেও কিন্তু একইভাবে নেদারল্যান্ড রয়েছে, বাংলাদেশ রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, সাউথ আফ্রিকা রয়েছে। এই 4টা দলই কিন্তু টপ 8-এ যাওয়ার জন্য লড়াই করছে, এবং যে কোনো সময় যে কোনো দলকে হারিয়ে দিতে পারে এই 4টা দলের মধ্যে। সেরকম আয়ারল্যান্ডও এরকম একটা দল, যে ভারত পাকিস্তান তো ডেফিনেটলি এই গ্রুপ থেকে এগিয়ে রয়েছে, বাট আয়ারল্যান্ড এমন একটা দল যে ভারত পাকিস্তান সবার সাথে সমানভাবে কিন্তু লড়াই করে যাবেন। সো সেটা যদি চিন্তা করি যে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো দলগুলোকে গতকালকে যেভাবে স্কটল্যান্ড খেলেছে, তারা বিশ্বকাপের মতো বড় আসরে এসে কিন্তু আমরা দেখেছি যে অঘটন ঘটিয়ে দিচ্ছে, বড় বড় দলগুলোকে হারিয়ে দিচ্ছে, যেটা আমরা এর আগে দেখেছি যে নেদারল্যান্ডসের আগের ওয়ার্ল্ড কাপে সেরকমই করেছিল। এবং আয়ারল্যান্ডও আমরা দেখেছি যে বেশ ভালো ক্রিকেট খেলে বড় বড় আসরগুলোতে, এবং আমরা বড় বড় টিমগুলোকে, সাউথ আফ্রিকার মতো দলকে দেখি যে বেশিরভাগ সময় বিশ্বকাপে চোখ করে। আমরা ওয়েস্ট ইন্ডিজকে গত 2টো T20 বিশ্বকাপে দেখিনি, সেই জায়গায় নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ভালো খেলেছে। সো এই দলগুলো সম্পর্কে আগে থেকে খুব বেশি বলা যায় না যে কেমন খেলবেন। তারা তাদের যেই সীমানাটা আছে সেটা পেরিয়েও কিন্তু ভালো খেলতে পারে, না। সেখান থেকে কাছের আপনার কাছে চলে আসবো যে ভালো খেলতে পারে। তো সেইখান থেকে যদি আপনাকে বলা হয় যে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের কথা এবং আয়ারল্যান্ডের বোলারদের কথা আমাদেরকে একটু জানান, যে তাদের কোথায় স্ট্রেংথ এবং কোথায় উইকনেস বলে আপনি মনে করছেন? দেখুন, আয়ারল্যান্ড জানে যে আপনি আজকের যে ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত, সে ভারত অনেক কঠিন প্রতিপক্ষ, এবং তাদেরকে যদি এই ম্যাচে একটা চমক দেখাতে হয়, আমি বলছি না যে তারা জিতে যাবে, তাদের যদি একটা চমক দেখাতে হয় বা অঘটন ঘটাতে হয়, তাহলে কিন্তু আউট অফ দ্য বক্স কিছু ক্রিকেট খেলতে হবে, এমন পরিকল্পনা করতে হবে যে পরিকল্পনা হয়তো ভারত চিন্তাও করেনি। এবং সেটা যদি করতে হয় তাদেরকে, তাহলে অবশ্যই স্কোরবোর্ডে একটা বড় সঞ্চয় জমা করতে হবে। এবং আয়ারল্যান্ডের এই দলটার কথা যদি আপনি আমাকে বলতে বলেন, এদের মধ্যে কিন্তু আপনার মিডল অর্ডারে যে 3জন ব্যাটসম্যান রয়েছেন, হ্যারি ট্রাক্টর, লোরকান, এরা কিন্তু আপনার ভালো ব্যাটার, এবং তারা কিন্তু যে কোনো সময় ম্যাচের আপনার
মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতাটুকু রাখেন। বিশেষ করে হ্যারি ট্যাক্টর কিন্তু আপনার ভালো এক ব্যাটসম্যান, তিনি কম বলে বেশি রান করার একটা সক্ষমতা তার মধ্যে কিন্তু রয়েছে। দুটো 50 তিনি সাম্প্রতিক সময় করেছিলেন, সেখানে কিন্তু খুব কম বলে কিন্তু 50 করেছেন। এবং টি-20তে এই ধরনের মিডল অর্ডারে এই ধরনের ব্যাটারদেরকে কিন্তু খুব বেশি প্রয়োজন, এবং সেটা কিন্তু আয়ারল্যান্ড জানে। বাট আপনি যদি সার্বিকভাবে যদি আমাকে বলতে বলেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটায় আপনার অনেক বেশি এগিয়ে রয়েছে ভারত, তাতে কোনো সন্দেহ নেই। সেটা পরিসংখ্যানই জানাচ্ছে। এখন পর্যন্ত তারা 7টা ম্যাচ খেলেছে, এবং এই 7টা ম্যাচে কোনোটাই ম্যাচে কিন্তু আপনার আয়ারল্যান্ড তেমন প্রতিপক্ষ হিসেবে ভারতের দাঁড়াতে পারেনি। 7টা ম্যাচ খুব সহজেই ভারত জিতে নিয়েছে। আমি জানি না আজকে কিন্তু সেই নাম্বারটা অষ্টম হবে কিনা। অষ্টম হওয়ার সম্ভাবনা যদি ডেটা দেখি তাহলে তো অষ্টম হওয়ার সম্ভাবনা খুব বেশি মনে হচ্ছে। তারপরেও আমি আপনাকে জেসি জিজ্ঞাসা করতে চাই যে আমরা কম বেশি সবাই জানি যে ভারতের স্ট্রেংথ কোন কোন দিকে, কোন জায়গাটা ভারতের উইকনেস আছে বলে আপনি ভাবেন, এবং সেখানে হয়তো বা আজকে আইরিশরা কাজে লাগাতে পারে বলে আপনি মনে করছেন? ভারত এমন একটা দল, কোনো জায়গায় আসলে কি উইকনেস দেখতে পারবে না। যে টপ অর্ডার বলুন, মিডল অর্ডার বলুন, লোয়ার মিডল অর্ডার, সবাই ভালো ব্যাটিং করেন। এবং বোলিংয়ে যদি বলি, যেমন পেস বোলার রয়েছেন, সেখানে ওয়ার্ল্ডের সেরা পেসাররা রয়েছেন, সব থেকে জোরে বোলিং করতে পারেন 3জন বোলার সেখানে রয়েছেন যারা প্লেইং 11-এ হয়তো খেলবেন। সেখানে লেফট আর্ম স্পিনার রয়েছেন, অফ স্পিনার রয়েছেন, সব কিছু মিলিয়ে লেগ স্পিনার রয়েছেন। মানে ভারত এমন একটা কম্প্যাক্ট দল যারা KL রাহুলের মতো প্লেয়ারকে আসলে রেখে এসছে, ড্রপ দিয়ে এসছে। সেখানে মানে ভারতের যাদেরকে রেখে এসছেন তাদেরকেও যদি আপনি তাদেরকে নিয়ে একটা প্লেইং 11 করেন, তাহলেও এই ওয়ার্ল্ড কাপে অনেক দলের থেকে বেটার দল করতে পারে। সো ভারতের কাছে এত বেশি প্লেয়ার রয়েছে, এত ভালো প্লেয়ার রয়েছে, তাদের টিম সিলেকশনটাই আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং শিবম দুবের মতো কিছু অলরাউন্ডার রয়েছে, হার্দিক পান্ডিয়া সেখানে রয়েছেন। অলরাউন্ডারের দিক থেকে পিওর ব্যাটার, পিওর বোলার, সব কিছু মিলিয়ে ভারতের কোনো উইকনেস আমি কিন্তু দেখছি না। হ্যাঁ, একটা ব্যাপার থাকতে পারে যে ভারত বড় টুর্নামেন্টগুলোকে যেভাবে হুঙ্কার দিয়ে আসেন সেভাবে আসলে জ্বলে উঠতে পারে না। ভারত সবসময় প্রত্যেকটা বিশ্বকাপে দেখবেন যে বিশ্বকাপ জেতার মতো টিম নিয়ে আসেন, বাট দিন শেষে সেটা করতে পারেন না। সেটাই একটা ব্যাপার রয়েছে, লাকটা সবসময় ফেভার করে না। অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট আমরা যদি এখন সূর্য কুমার আশুকি যাদবের কথায় আসি, কায়সার ভাই যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, তাকে নিয়ে কি বলবেন যে তাকে কতখানি ভয় নিয়ে দেখবে আজকে আইরিশ? যে কথাটি আমি বললাম যে আপনি শুরুর দিকে কিন্তু আপনার রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং শিবম দুবে, এই 4জন ব্যাটার কিন্তু আপনি ভারতের প্রাণ শক্তি বলা হয়ে থাকে এখন পর্যন্ত এই দলটার। এবং এর মধ্যে কিন্তু আপনার সূর্যকুমার যাদব কিন্তু সবচেয়ে টি-20টা যে ফরম্যাটে, যে স্টাইলে খেলা উচিত সেটা কিন্তু তিনি খেলে থাকেন। তাকে বলা হয়ে থাকে কিন্তু আপনার 360 ডিগ্রি ব্যাটসম্যান, অর্থাৎ উইকেটের যে কোনো দিক থেকে কিন্তু তিনি শর্টস খেলতে পারেন। হয় কি টি-20তে আপনি দেখবেন যে আপনার কিছু আপনার রেডিমেড শট থাকে বা ম্যানুফ্যাকচার্ড শট থাকে, সেই ম্যানুফ্যাকচার্ড শট সব ব্যাটসম্যান কিন্তু তৈরি করতে পারেন না। তিনি দেখবেন যে আপনি উইকেট কিপারের মাথার উপর থেকে ব্যাটটাকে চামচের মতো করে বানিয়ে দিয়ে সে ছক্কা হাঁকিয়ে দিচ্ছেন, অথবা আপনি রিভার্স সুইপে ছক্কা খেলার একটা টেন্ডেন্সি তার মধ্যে রয়েছে। ডাউন দ্য উইকেট এসে তিনি অফ স্টাম্পের ওই আপনি কাভারের উপর দিয়ে ছক্কা হাঁকাচ্ছেন। সব ধরনের শর্টস খেলার একটা মানে কৌশল তিনি জানেন, এবং কোন সিচুয়েশনে কোনভাবে কিভাবে রান তুলতে হবে সেটা জানেন। এবং আমার কাছে মনে হয় যে সূর্যকুমার যাদব যখন ব্যাটিং করেন তখন আপনি কিন্তু ফিল্ডিংয়ে 15 জন ফিল্ডার রেখেও খুব সম্ভবত তাকে আটকাতে পারবেন না। তিনি মানে আপনার কোন জায়গাটায় আপনি রান পেতে হবে বা কোথায় আপনার ফাঁক রয়েছে সেই জায়গাটাকে খুব সুন্দর করে খুঁজে বের করে নিতে পারেন। সো তাকে এই কারণে বলা হয়ে থাকে যে আপনার এই টি-20 একদম কমপ্লিট একজন ব্যাটসম্যান। বাট দেখতে হবে যে এই কমপ্লিট ব্যাটসম্যানকে যদি আপনি শুরুতে ফিরিয়ে দিতে পারেন, তাহলে হয়তো পরের দিকের আপনার ব্যাটসম্যানদের মধ্যে এক ধরনের একটা মানে কনফিডেন্স একটা নড়িয়ে দিতে পারেন। আজকে কিন্তু আপনার আয়ারল্যান্ডের সামনে সেই সুযোগটা রয়েছে। বাট দেখতে হবে যে শুরুর দিকে তাদের বোলাররা যেন মানে ভারতের ব্যাটসম্যানরা যেন খুব মানে প্রভাব নিয়ে বা আপনি একদম বড় কোনো রান করার একটা সুযোগটা যেন না পান। কারণ বড় করার রান সুযোগ যদি আপনি ভারতের এই ব্যাটারদের দেন, আপনি কিন্তু আজকের বিশ্বকাপে 200+ রান দেখতে পাবেন প্রথমবারের মতো। অ্যাবসলিউটলি। যেসে সেখান থেকে যদি বলি যে আজকে এই ড্রপ ইন পিচে আইরিশরা কি মনে করেন, তারা প্রথমে ব্যাটিং বা নাকি বোলিংয়ের সিদ্ধান্ত নিতে পারে? সব থেকে বড় কথা যে কায়সার ভাই যে কথাটা বললো যে ভারতকে আগে ব্যাটিংয়ে হয়তো বা পাঠাবে না কোনো দল, বাট উইকেট কন্ডিশন যদি দেখি যে যেহেতু এই উইকেটটা নিয়ে কেউই খুব বেশি জানেন না, এই উইকেট কী ধরনের বিহেভ করবেন, এটা যদি চিন্তা করি টসে জিতলে হয়তো বা প্রত্যেকটা দলই চাইবেন যে ফিল্ডিং নিতে। কারণ যখন তারা ফিল্ডিং নেবেন, অপোনেন্ট টিমকে ব্যাটিংয়ে দিবেন, তারা কিন্তু উইকেটের বিহেভিয়ার বোলিং করতে করতে বুঝে যাবেন, এবং বোলারদের জন্য একটা অ্যাডভান্টেজ সবসময়ই থাকে। সো ওই অ্যাডভান্টেজটা হয়তো বা নিতে চাইবেন যে কোনো দল যারা টসে জিতবেন, বিশেষ করে আইসিসির কথা বলছি, এবং ভারত হলেও হয়তো বা একই ধরনের একটা ডিসিশন নেবেন। কারণ এর আগের ম্যাচটা বিশেষ করে সবাইকে একটা ভয় ধরিয়ে দিয়েছে, যেভাবে শ্রীলঙ্কা কোনো কিছু বোঝার আগে 77 রানে অল আউট হয়ে গেছেন, সবাই এই উইকেটটা নিয়ে তারপরে কিন্তু চিন্তায় পড়ে গেছেন। সো সবাই চিন্তা করবেন যে দেখা গেল যে যেই দলটা আগে ফিল্ডিং করে, যখন বোলিং করছে বোলাররা
ততক্ষণে কিন্তু ব্যাটাররা যারা ফিল্ডিং করছেন তারা কিন্তু উইকেটের বিহেভ সম্পর্কে বুঝে যায় যে এই উইকেটে কিভাবে খেলতে হবে, এবং শুরুতে যারা ব্যাটিং করছে তাদের কাছে কিন্তু একেবারেই সুযোগ নেই, প্রথম বল থেকেই তাদের পরীক্ষাটা দিতে হবে। সো আমার কাছে যেটা মনে হয় সেফ যেটা হবে, টসে জিতলে যদি কোনো দল ফিল্ডিং নেয়, নিয়ে উইকেটের বিহেভটা বোঝার পরে দ্বিতীয় ইনিংসে দেখে শুনে তারা সেভাবে খেলতে পারবেন। আমি এই বিষয়ে একটু যোগ করি, সেটি হলো যে আপনি দেখবেন যে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার যে ম্যাচটা হয়েছিল সেখানে শ্রীলঙ্কা ৭৭ রানে অল আউট হয়ে গেছিল এবং সেই রান চেস করতে গিয়ে সাউথ আফ্রিকা কিন্তু ১৬ ওভার পর্যন্ত খেলতে হয়েছে। তো ৭৭ রান চেস করতে গিয়ে আপনি ১৬ ওভার পর্যন্ত কেন খেলবেন? তার মানেটা হলো যে উইকেট কিন্তু তাকে এরকমভাবে খেলতে সেই দলকে বাধ্য করেছিল। এবং আপনি দেখবেন যে এই দুটো দলের রান যদি যোগ করেন এবং ওভার যদি যোগ করেন, সেটা দিয়ে যদি রানকে এবং মানে ওভার দিয়ে রানকে ভাগ করেন, সেখানে কিন্তু গড় আসে আপনি প্রায় ওভারে 4 পয়েন্ট সামথিং, যেটা কিন্তু আপনি কোয়াইট মানে আপনার ভাবাই যায় না কখনো কিন্তু আপনার টি-20 ম্যাচের জন্য। টি-20 ম্যাচে আপনি রান হবে কিন্তু আপনার 7 করে 8 করে রান রেট পার ওভারে, সেখানে আপনি মাত্র 4 পয়েন্ট সামথিং রান এসেছে, যেটা কিন্তু আপনার টেস্ট ক্রিকেটও আমরা দেখি যে অনেক সময় কিন্তু একদিনে এর চেয়ে বেশি রান হয়। সো অবশ্যই কিন্তু এই উইকেটে আপনাকে খেলতে হলে আগে মানিয়ে নিতে হবে, আগে একটু বুঝতে হবে, নইলে আপনি গিয়েই যদি শর্টস খেলার চেষ্টা করেন তাহলে কিন্তু বড় ধরনের বিপদ অপেক্ষা করবে যে কোনো দলের জন্যই। অ্যাবসলিউটলি। ধন্যবাদ কায়সার ভাই এবং ধন্যবাদ জেসি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনফ্যাক্ট দর্শক ঠিক যেইভাবে কায়সার ভাই বলছিলেন, আজকে অ্যাডাপ্টেবিলিটি সেটা নিতে হবে, যেই দল যত ভালো করে অ্যাডাপ্ট করতে পারবে সেই দল তত বেশি এগিয়ে যাবে, কোনো ডাউট রাখছে না এই কথার। এবং এখন আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে দুই ক্যাপ্টেনের তাদের প্রোফাইল নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে। ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা রয়েছেন এবং রোহিত শর্মা 37 বছর বয়সী এই ব্যাটসম্যান, তিনি 151টি ম্যাচ খেলেছেন, রান করেছেন এই পর্যন্ত ৩,৯৭৪ রান, স্ট্রাইক রেট 139.98 এবং আয়ারল্যান্ডের ক্যাপ্টেন পল স্টার্লিং 33 বছর বয়সী এই অলরাউন্ডার 142টা ম্যাচ খেলেছেন এই পর্যন্ত, ৩৫89 রান করেছেন, স্ট্রাইক রেট 135.43 রেটে। ওয়েল, খুব শুভকামনা থাকলো আয়ারল্যান্ড এবং ভারতের আজকের এই ম্যাচের জন্য।